আমাদের এনার্জি ক্রাইসিসটা কিন্তু নতুন না। আমরা কম বেশি সবাই ছোট থেকেই কিন্তু জ্বালানি সংকটটা দেখে আসতেছি আমাদের দেশে। সরকার নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে, প্রায় পেট্রোবাংলা বলছে যে প্রায় 100টি নতুন কূপ। কিন্তু এর মধ্যে অফশোরের যেগুলো সেগুলো তো একেবারেই দীর্ঘমেয়াদী, মানে কত বছরে মিলবে। আবার এ ছাড়া নোয়াখালী সহ যেসব জায়গায় কূপ খননের উদ্যোগ নিয়েছে সেটিও পেতে সময় লাগবে। কিন্তু স্বল্প মেয়াদে যে সংকটগুলো হচ্ছে, যেমন এবার যেটি হলো, এর জন্য কোনো সরকারের মাথায় বিকল্প কোনো ভাবনা আছে কিনা? পাশাপাশি একটু জানতে চাই, ফাঁকা মাঠে গোল দিতে সরকার পারছে কিনা। অ্যাকচুয়ালি ধরেন এনার্জির যে সংকটটা হচ্ছে, জ্বালানির সংকটটা হচ্ছে, এইটা আমাদের যে জীবাশ্ম জ্বালানির উপর যে নির্ভরশীলতা, এইটার আসলে কোনো সাময়িক সমাধান এই মুহূর্তে আমি মনে করি না আর সম্ভব। বিকজ আমরা হচ্ছে যে আমাদের টোটাল যে এনার্জি কনজামশন আছে, পার্টিকুলারলি ইলেকট্রিসিটি প্রোডাকশনে 80% হচ্ছে জীবাশ্ম জ্বালানি নির্ভর। কয়লা এবং গ্যাস এবং তেল, এগুলা সব মিলে আমাদের 3 to 5% আসে আসলে রিনিউয়েবল এনার্জি থেকে। 97% আসতেছে আপনি নানা ধরনের জীবাশ্ম জ্বালানির উৎস থেকে। তো আমরা খুবই হাইলি ডিপেন্ডেন্ট অন জীবাশ্ম জ্বালানি। এখন আপনার ধরেন সম্প্রতি যে সংকটটা হলো গ্যাসের, আপনি হয়তো বা আমাদের 2টা টার্মিনাল আছে এলএনজি থেকে গ্যাসে রূপান্তর করার, সেটার একটা আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, পরে অন্তর্বর্তীকালীন সরকার এসে সেটা বাতিল করে দিয়েছে, কারণ চুক্তিতে ত্রুটি ছিল খুব সম্ভবত, আমাদের দেশে যেটা হয়। তো বর্তমানে সরকার, আমি যতটুকু জানি, তারা আরেকটা টার্মিনাল স্থাপন করার উদ্যোগ নিচ্ছে বা নিয়েছে অলরেডি, এবং হয়তোবা সেটা আসলে আমাদের 3টি টার্মিনাল হবে। তখন আমরা আরও অতিরিক্ত গ্যাস এলএনজি আমদানি করে গ্যাসে রূপান্তর করতে পারবো, এবং আশা করা যায় যে আরও যদি 2-1টা আগামী 6 মাস বা 1 বছরে সরকার আরও 2-1টা টার্মিনাল, 4টা বা 5টা টার্মিনাল করার উদ্যোগ নেয়, তখন হয়তোবা গ্যাসের সংকটটা আশা করি 6 মাস বা 1 বছরের মধ্যে স্বল্প মেয়াদে কেটে যাবে। আর তেলের যে বিষয়টা বললেন ওনারা, এটা আমি যতটুকু জানি শুধু একটি প্রতিষ্ঠান না, 4টা প্রতিষ্ঠান আসলে তেল আমদানির জন্য সরকারের কাছে আবেদন করেছে, এবং সরকার সেক্ষেত্রে ইতিবাচক সাড়া দিয়েছে, যেটা আমরা পড়ছি বা গণমাধ্যমে। এখন বাংলাদেশে কিন্তু প্রাইভেট খাতে রিফাইনারি আছে, এমন যে নাই তা না। ওরা কিন্তু ওখানে কিন্তু সরকার তেল রিফাইন করে নিজেরা কিনে বিপণন করছে। এটা নিয়ে এখন ধরেন আলাপ হতে পারে যে এটা কি সরকার পুরোপুরি প্রাইভেট খাতে ছেড়ে দিবে, নাকি দেখা গেছে যে যাদেরকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে তারা আনলো, আমদানি করলো, ইম্পোর্ট করলো, বিপণনের দায়িত্বটা সরকারের হাতেই থাকলো। এটা নিয়ে আসলে কথাবার্তা বলাই যায়। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে মানে এই না যে ওখান থেকে আর রদ করা যাবে না। এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, এই বিপণনের বিষয়টা। তো এই ধরেন সরকার যদি বেসরকারি খাতে তেল বিপণনের দায়িত্ব দিয়েও দেয়, এবং তেল যদি আরও বেশি করে সরকারি বেসরকারি খাত থেকে আমদানি করেও, এবং যদি গ্যাস আমদানি করেও, সেটা আপনার একটা সাময়িক সমাধান হবে বটে। কিন্তু আমি যেটা বলবো যে দীর্ঘমেয়াদে আমাদের এনার্জি ক্রাইসিসটা কিন্তু নতুন না। আমরা কম বেশি সবাই ছোট থেকেই কিন্তু জ্বালানি সংকটটা দেখে আসতেছি আমাদের দেশে। এই ইলেকট্রিসিটির লোডশেডিং থাকে, গ্যাসের সংকট থাকে। এখন আপনি যেটা বললেন যে আমাদের গ্যাস কূপগুলো শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে আসতেছে, অফশোরে যাওয়া, এটার দরপত্র হয়েছে, কিন্তু অফশোরের বিষয়টা নেহায়েত যে আপনি গ্যাস অনুসন্ধান করবেন, সেটা আমি প্রায় এনার্জি খাত নিয়ে লেখালেখি করি বা এটা ফলো করি অলমোস্ট 27 বছর হবে। তো এর মধ্যে কিন্তু অনেকবারই অফশোরে এই কূপ খনন বা কন্ট্রাক্ট শেয়ারিং এর একটা উদ্যোগ নানা সরকারি নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হয় না। বিদেশি কোম্পানিগুলো খুব একটা বিদেশি কোম্পানি না, শুধু এখানে আপনি কিছু জিও সিকিউরিটি এবং জিও পলিটিক্সেরও বিষয় আছে। কারণ আপনি যখন বঙ্গোপসাগরে বা এই অঞ্চলে কূপ খনন করতে যাবেন, সেই জায়গায় ভারত বা মিয়ানমারের কিছু ইস্যু আছে, এবং সেটা সেটেল করেই সরকারকে যাইতে হয়। এটা ধরেন আপনার ভূখণ্ডে গ্যাস অনুসন্ধান বা গ্যাস পেলে আপনি যত দ্রুত সেটাকে কূপ খনন করে সেটা উত্তোলন করতে পারেন বা আপনি সাপ্লাই লাইনে যুক্ত করতে পারেন। সমুদ্রের বিষয়টা একটু আমাদের হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতি এবং লোকাল রিজিওনাল রাজনীতির আলোকে দেখতে হবে। তো এইগুলা হচ্ছে আমাদের একটা উদ্যোগ। কিন্তু এর বাইরে আমি যেটা বলবো যে দীর্ঘমেয়াদে আমাদের আসলে রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে। আমরা যদি ওই দিকে না যাই, ধরেন আপনি তেল আমদানি করে, প্রাইভেট হোক পাবলিক হোক যেভাবেই হোক, আপনি তেল আমদানি করে বা গ্যাসের নতুন আমাদের অফশোরে গিয়ে আপনি এক্সপ্লোর করে হয়তো বা পেতে পারেন, কিন্তু সে সময় সাপেক্ষ। আপনি পেলেন, কিন্তু আপনি যদি আমাদের যে জিনিসটা বিবেচনা করতে হবে ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশের যে সুরক্ষা, যে গ্রিন এনার্জির কথা আমরা বলছি সারা পৃথিবীতে, কারণ আপনাকে তো অভিযোজিত হতে হবে।
বর্তমান পরিস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে, সেই জায়গায় আমি মনে করি যে আমাদের একটা দীর্ঘমেয়াদে রিনিউয়েবল এনার্জিতে কিভাবে আমরা রূপান্তর ঘটাতে পারি, আমাদের যে এই যে জ্বালানির যে নির্ভরতা জীবাশ্ম জ্বালানির উপর, এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি সেইটার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। বিএনপির নির্বাচনী ইশতেহারে কিন্তু গ্রিন এনার্জির কথা খুব ভালোভাবেই বলা আছে, পরিষ্কারভাবেই বলা আছে। এবং দেখেন, আমি একটা উদাহরণ দিই, এই যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে যে ফিউয়েলের যে ক্রাইসিসটা হইল, এইটা কিন্তু পাকিস্তানকে খুব বেশি কিন্তু ইয়ে করে নাই, ওইখানে কিন্তু দেখা যায়নি। কারণটা হচ্ছে পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদনের, আমি যদি ভুল না জেনে থাকি, 60 থেকে 65% হচ্ছে রিনিউয়েবল এনার্জির উপর নির্ভরশীল। তাহলে দেখেন তাদের অলমোস্ট 35% হচ্ছে ফসিল ফুয়েলের একটা বড় অংশই সাধারণ মানুষ তার নিজের উদ্যোগে, হ্যাঁ, নিজের উদ্যোগে করে। ইন্ডিয়াতে 35% আছে। তো এই জায়গায় আমাদেরকে কিন্তু দেখেন অনলি 3 to 5% আমাদের রিনিউয়েবল এনার্জিতে আছে। আমাদের এটা যে করেই হোক এই ডাইভার্সিফাই করতে হবে আমাদের এনার্জির যে সোর্স, এইটাকে যদি আমরা না করি তাহলে কিন্তু আসলে আপনি জীবাশ্ম, আপনি যতই কূপ খনন করেন, সাগরে করেন, আপনার ল্যান্ডে করেন, নতুন নতুন গ্যাস যদি খুব উত্তোলনও করেন, কিন্তু আপনাকে যে জলবায়ু যে পরিবর্তন বা পরিবেশের ভারসাম্য রক্ষার যে বিষয়গুলো আছে, আবার আপনি দেখেন কিন্তু কোল বেস পাওয়ার প্ল্যান্ট খুব বেশি সামনে আর করতে পারবেন না, কারণ পরিবেশ দূষণ করে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে দীর্ঘমেয়াদে আমরা হয়তো বা এগুলা করে টুকটাক সাময়িক সমস্যার সমাধান করছি, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদেরকে রিনিউয়েবল এনার্জির দিকে গুরুত্ব আরোপ করতে হবে এবং সরকারের সেটা মাথায় আছে, বিএনপির নির্বাচনী ইশতেহারে তো ছিলই।